নমস্কার বন্ধুরা, আজকে আমরা আবারও ফিরে এলাম ইতিহাসের ধারাবাহিক ও অধ্যায়ভিত্তিক ঘটনার আলোচনা নিয়ে। ইতিহাসের ধারাবাহিকতার এই পর্বে আমরা জানব ষোড়শ মহাজনপদ সম্পর্কে, যা ভারতীয় ইতিহাসে পরবর্তী বৈদিক যুগের পরে পরে ঘটেছিল। যাই হোক, আমরা এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো পরবর্তী বৈদিক যুগের পরে কিভাবে ছোট ছোট গ্রামগুলো একত্রিত হয়ে বিশাল আকারের জনপদ গঠন করেছিল, এরপর কিভাবে জনপদগুলো সময়ের কালক্রমে ষোড়শ মহাজনপদ গঠন করেছিল, ষোড়শ মহাজনপদ কথার অর্থ কী, ষোড়শ মহাজনপদের এলাকা কতদূর পর্যন্ত ছিল, ষোড়শ মহাজনপদগুলি কি কি ছিল ট্রেক সহ বর্ণনা করো, ষোড়শ মহাজনপদ সম্পর্কে কোথা থেকে জানতে পারি, ষোড়শ মহাজনপদ বর্তমান ভারতের কোথায় কোথায় রয়েছে, 16টি মহাজনপদ ও তাদের রাজধানী ট্রেক সহ বর্ণনা, ষোড়শ মহাজনপদ থেকে প্রকৃত রাজতন্ত্র কিভাবে গঠন হয়, পরবর্তীতে কোন কোন রাজবংশ মগধে শাসন করেছিল, আরও অনেক কিছু জানব এই ভিডিও এর মাধ্যমে। তার আগে তোমরা ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটি, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, এতে পরবর্তী ভিডিওগুলি আসা মাত্রই তুমি পেয়ে যাবে, আর সাবস্ক্রাইব করলে আমারও পরিশ্রম সার্থক হবে। কি বন্ধু, ঠিক বললাম তো? তাহলে সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার নামটি জানিয়ে দিও, আমি তোমার কমেন্টের অপেক্ষায় রইলাম। তো দেখো বন্ধু, প্রথমে বলেছে 1. পরবর্তী বৈদিক যুগের পরে কিভাবে ছোট ছোট গ্রামগুলো একত্রিত হয়ে বিশাল আকারের জনপদ গঠন করেছিল। প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের পর থেকে সমাজের উঁচু ও নিচু জাতির মানুষের মধ্যে ভেদভাব একটু হ্রাস পায়। ভারতবর্ষের অধিকাংশ মানুষ বৌদ্ধ ও জৈন ধর্মে দীক্ষিত হওয়ার কারণে এক প্রকার শান্তিপূর্ণভাবেই সবাই জীবনযাপন করতে থাকে। এই সময়ের বেশিরভাগ মানুষ কৃষিকর্মের উপর নির্ভরশীল ছিল, ফলে মানুষ দলবেঁধে বাস করার জন্য প্রথমে ছোট ছোট গ্রাম তৈরি হয়, যাকে পরিচালনা করত গ্রামিনী। পরে কয়েকটি গ্রামকে নিয়ে তৈরি হল বিশ, যাকে পরিচালনা করত বিশপতি। কয়েকটি বিশকে নিয়ে তৈরি হয় জনস, যাকে পরিচালনা করত জনক বা রাজা। এই রাজারা প্রথমে ছোট ছোট এলাকাগুলোকে বা দুর্বল রাজার রাজ্যগুলোকে দখল করে এবং নিজের রাজ্যের সীমানা বাড়িয়ে বিশাল জনপদ গঠন করে। এরপর দেখব প্রশ্ন 2, কিভাবে জনপদগুলো সময়ের কালক্রমে ষোড়শ মহাজনপদ গঠন করেছিল। এই সময় ভারতবর্ষের উত্তরখণ্ডে সিন্ধু ও গঙ্গা নদীর উপত্যকা অঞ্চল প্রচুর উর্বরতার কারণে অন্য সব অঞ্চলের থেকে অনেক বেশি কৃষিকর্মে ও ব্যবসা বাণিজ্যে উন্নতি করে। ফলে এখানকার রাজারও আর্থিক ও সামাজিক উন্নতি ঘটে। ফলে শক্তিশালী রাজারা এলাকা বিস্তার করার নেশায় এক এলাকার রাজা অন্য এলাকায় আক্রমণ করে নিজের এলাকার সঙ্গে জুড়তে শুরু করে। এভাবেই একটা সময় এই ছোট ছোট জনপদগুলো এক বিশাল মহাজনপদের সৃষ্টি করে। সারা ভারত জুড়ে এরকম 16টি মহাজনপদ গড়ে ওঠে, যাকে এক কথায় ষোড়শ মহাজনপদ বলা হয়। এরপর দেখব প্রশ্ন 3, ষোড়শ মহাজনপদ কথার অর্থ কী। ষোড়শ মহাজনপদ কথার অর্থ হল 16টি জনবহুল মহান নগর। 600 খ্রিস্টপূর্বাব্দে ছোট ছোট জনবসতি বা জনপদ একত্রিত হয় এবং এই মহাজনপদ গঠন করে। এরপর দেখব প্রশ্ন 4, ষোড়শ মহাজনপদের এলাকা কতদূর ছিল। ষোড়শ মহাজনপদটি আফগানিস্তানের কাবুল এবং দক্ষিণ ভারতের গোদাবরী নদীর মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। জন কথার অর্থ জনগণ, আর পদ কথার অর্থ পা, যার আক্ষরিক অর্থ মানুষ বসবাস করে এমন ভূমি। এরপরের প্রশ্ন 5, ষোড়শ মহাজনপদগুলি কি কি ছিল ট্রেক সহ বর্ণনা করো। ট্রেক অংশু আব, মগধ, অবন্তী, কুরুঙ্কা মৎস্য, পঞ্চ গান্ধার বৎসক, চেক করায়েগা। আবারও বলছি, অংশু আব, মগধ, অবন্তী, কুরুঙ্কা মৎস্য, পঞ্চ গান্ধার বৎসক, চেক করায়েগা। এখানে অং মানে অঙ্গ, সু মানে সুরসেন, আ মানে আসমক বা অসমক, ব মানে ব্রিজি, মগধ মানে মগধ, অবন্তী মানে অবন্তী, কুরু মানে কুরু, ম মানে মল্ল, কা মানে কাশী, মৎস্য মানে মৎস্য, পঞ্চ মানে পাঞ্চাল, গান্ধার মানে গান্ধার, বৎস মানে বৎস, কো মানে কোশলা, চে মানে চেদি, ক মানে কম্বোজ। এরপর প্রশ্ন 6, ষোড়শ মহাজনপদ সম্পর্কে কোথা থেকে জানতে পারি। ষোড়শ মহাজনপদ সম্পর্কে আমরা জানতে পারি বৌদ্ধ গ্রন্থ যেমন সুত্ত পিটক, মহাবাস্তু, অঙ্গুত্তরানিকায় থেকে জানা যায়। জৈন গ্রন্থ যেমন ভগবতী সূত্র থেকে জানা যায়। এরপরের প্রশ্ন 7,
ষোড়শ মহাজনপদ বর্তমান ভারতের কোথায় কোথায় আছে? দেখো, এখানে একটা ষোড়শ মহাজনপদের ম্যাপ দেওয়া আছে। যাই হোক, দেখো, মোট 16টি মহাজনপদের মধ্যে 3টি বিহারে, 8টি উত্তরপ্রদেশে, 1টি রাজস্থানে, 1টি গুজরাটে, 1টি অন্ধ্রপ্রদেশে, আর 2টি পাকিস্তানে। এরপর দেখব প্রশ্ন 8, 16টি মহাজনপদ ও তাদের রাজধানী কি কি ছিল, ট্রেক সহ বর্ণনা করো। দেখো, 1. বিহারে মগধের রাজধানী রাজগৃহ বা গিরিব্রজ। অঙ্গ এর রাজধানী চম্পা। বজ্জী এর রাজধানী বৈশালী। 2. উত্তরপ্রদেশে কাশী এর রাজধানী বারাণসী। কুশলের রাজধানী শ্রাবস্তি। মল্ল এর রাজধানী কুশীনগর। বৎস এর রাজধানী কোশাম্বী। কুরু এর রাজধানী ইন্দ্রপ্রস্থ। পাঞ্চাল এর রাজধানী কম্পিল্য। সুরসেনের রাজধানী মথুরা। চেদি এর রাজধানী শক্তিমতী। 3. গুজরাট অবন্তী এর রাজধানী উজ্জয়িনী বা মহিষমতী। 4. রাজস্থান মৎস্য এর রাজধানী বিরাটনগর। 5. অন্ধ্রপ্রদেশ অসমক এর রাজধানী পুতলি। 6. পাকিস্তানে গান্ধার এর রাজধানী তক্ষশিলা। কম্বোজের রাজধানী হাটক বা রাজপুর। এবার এই ষোড়শ মহাজনপদকে মনে রাখার জন্য সুন্দর একটি গল্প শুনব। মনে করো, তুমি আর আমি দুজনে মিলে ভাবলাম যে ষোড়শ মহাজনপদ বর্তমানে কোথায় কোথায় আছে, একটু দেখে আসতে পারলে ভালো হতো। যেমনই ভাবনা আর তেমনই কাজ, একদিন দুজনে বেরিয়ে পড়লাম। আর ডোরেমন কার্টুনের মতন করে আমরাও অতীতের সেই প্রাচীনকালে ফিরে গেলাম, যে সময় এই ষোড়শ মহাজনপদ গড়ে উঠেছিল। প্রথমে আমরা বিহারে গেলাম, দেখলাম বিহারের মগধে রাজার গৃহ গিরিব্রজের মতো বা পাহাড়ের মতো উঁচু উঁচু। আর অঙ্গগিনার একপাশে বেশ সুন্দর চম্পা ফুল ফুটে আছে, আরেক পাশে বাজি ফাটছে বিশাল বিশাল। এতে বুঝতে পারলাম রাজার আজকে বিবাহ। রাজার বিয়ে খেলাম, নাচানাচি করলাম, ছুটিয়ে মজা করে নিলাম। তারপর ভাবলাম এবার উত্তরপ্রদেশে যাব। 2. এরপর উত্তরপ্রদেশে চলে আসলাম দুজনে। উত্তরপ্রদেশে আসতেই কাশি হচ্ছিল বারবার। তখন কৌশল করে একটা শ্রীরাম নামে বস্তিতে গেলাম। সেখানে মালা আর কুশি নিয়ে দাঁড়িয়েছিল সবাই। একজন বলল, বৎস কোনো সমস্যা নাই, তোমরা কুরুর রাজ্য ইন্দ্রপ্রস্থে আছো। আমার প্রাণত ভয় কাঁপছিল। তারপর দেখি সেখানে সুরসেন অর্থাৎ স্বয়ং কৃষ্ণ বাঁশি বাজাছিল মধুর সুরে। বাঁশির সুরে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। তারপর একজন চেদি অর্থাৎ পালোয়ান আমাদের সামনে শক্তিমতীর পরিচয় দিল। এতে বেশ মজা পেলাম। এবার ভাবলাম গুজরাটে যাব। 3. গুজরাটে গিয়ে দেখি সেখানে অবন্তী অর্থাৎ অসংখ্য উঠো আর মহিষ ঘুরে বেড়াচ্ছে দলে দলে। তাই দুঃখে আর ভালো লাগলো না। ভাবলাম এখান থেকে রাজস্থানে যাব। 4. রাজস্থানে গিয়ে দেখি মৎস্য একটা বিরাট বিরাট, যেন জাহাজের সমান। পরে বুঝলাম এগুলো আসলে তিনি ছিল। দেখতে বেশ ভালোই লাগলো। তারপর ভাবলাম এবার আমরা অন্ধ্রপ্রদেশ যাব। 5. অন্ধ্রপ্রদেশে এসে দেখি এখানকার অসমক নগরের মানুষ সবাই পুতুলের মতো দেখতে, সবাই আমাদের হাঁটুর সমান। আমি তো ভাই অবাক হয়ে গেলাম। তারপর ভাবলাম এবার আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে যাব। 6. পাকিস্তানে গিয়ে দেখলাম মহাভারতের গান্ধার নরেশ অর্থাৎ শকুনি তক্ষশিলায়, আর কম্বোজের রাজপুত্র হাটক আজও জীবিত আছে। আমি তো ভাই এবার পুরাই অবাক। পরপর মনে পড়ল আমরা তো প্রাচীনকালের ষোড়শ মহাজনপদে আছি, যেখানে গান্ধার নরেশ শকুনি আর স্বয়ং ভগবান কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ হল। যাই হোক, এই ছোট্ট গল্পটাকে একটু মাথায় রাখলেই দেখবে ষোড়শ মহাজনপদের রাজ্য ও রাজধানীর নামগুলো কখনোই মাথায় গুলিয়ে যাবে না। যাই হোক, এবার আমরা একটা নোটস দেখব। দেখো, নোট, পাণিনির লেখা অষ্টাধ্যায়ী গ্রন্থে সেই সময়ে 30টি রাজ্য বা টাউনশিপের উল্লেখ পাওয়া যায়। মগধ রাজ্যের উল্লেখ বেদের অথর্ববেদেও পাওয়া যায়। সব থেকে পুরাতন রাজ্য হল কাশী। এখানে তুলো শিল্পের বাণিজ্য কেন্দ্র ছিল। কোশলের রাজা ছিল প্রসেনজিৎ, যে বুদ্ধের সমসাময়িক ছিল। চেদির রাজা ছিল শিশুপাল। অসমক ছিল দক্ষিণ ভারতের একমাত্র রাজ্য, আর সবগুলোই ছিল উত্তর ভারতে। গান্ধার ছিল শিক্ষা ও বাণিজ্যর কেন্দ্রবিন্দু। বৃজ্জি এবং মল্ল ছিল 2টি প্রজাতান্ত্রিক মহাজনপদ, অর্থাৎ এই 2টি রাজ্যের রাজারা জনগণের দ্বারা নির্বাচিত হয়ে সিংহাসনে বসত। এরপর দেখব প্রশ্ন 9, ষোড়শ মহাজনপদ কিভাবে প্রকৃত রাজতন্ত্র গঠন হয়। 16টি মহাজনপদের মধ্যে রাজতন্ত্র প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল মগধ, অবন্তী
কোশল ও বৎসতে। পরে প্রকৃত ও মহাশক্তিশালী মহাজনপদে পরিণত হয় মগধ রাজ্য। এই মগধ রাজ্যটি ছিল বর্তমানের বাংলা, বিহার ও গয়াতে। এই মগধ রাজ্যকে কেন্দ্র করেই পরবর্তীতে সমস্ত রাজা ও রাজবংশ বংশপরম্পরায় শাসনকার্য পরিচালনা করেছে। এরপর দেখব 10 পরবর্তীতে কোন কোন রাজবংশ মগধে শাসন করেছিল। এই মগধ রাজ্যকে কেন্দ্র করে যেসব রাজবংশগুলো গোটা আর্যাবর্ত বংশপরম্পরায় শাসন করেছে, সেই সব রাজবংশগুলো হল হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ, মৌর্য বংশ, শুঙ্গ বংশ, কানব বংশ, চেদি বংশ, কুষাণ বংশ, গুপ্ত বংশ, পুষ্যভূতি বংশ, গৌর বংশ, পাল বংশ, সেন বংশ, বিদেশি মুসলিম রাজবংশসমূহ, ব্রিটিশ শাসক বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ভিডিওতে আমরা ষোড়শ মহাজনপদ সম্পর্কে জানলাম। এর পরের ভিডিওতে আমরা মগধের রাজবংশদের সম্পর্কে জানব। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বন্ধু ভিডিওটা? এখনই কমেন্ট করে জানাও, আর সঙ্গে তোমার নামটিও জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, কিন্তু এতটুকুই আবদার রইল তোমার কাছ থেকে। তো চলো বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। সেখানেও তোমার অপেক্ষায় থাকব। ধন্যবাদ।